তাহলে অধ্যায় হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এইটার প্রায় লাস্ট দিকের এই টপিকগুলো আছে আমাদের, এবং এটা নিয়ে খুব ডিপলি কনসেপ্ট দিয়ে অনেকগুলো লেকচার আমার এর আগেও রেকর্ড ছিল। আমি তোমাদের ঠিক যতটুকু না বললেই না সেভাবে বলবো, আবার ওইটা থেকে যেন তুমি কনসেপ্টটাও ক্লিয়ার নিতে পারো সেটাও আমি চেষ্টা করব। ওকে, দেখো প্রথমে যদি বলি বাষ্প, বাষ্প নিয়েই আমরা তাহলে আলোচনাটা শুরু করি। বাষ্প আসলে কিসের বাষ্প হয়? পানির। অন্য তরলের বাষ্প হইতে পারে কি না? হতে পারে। তা আমরা তাহলে যদি পানির বাষ্প হয় তাহলে সেটাকে আমরা বলবো জলীয় বাষ্প। কি বলবো? জলীয় বাষ্প। মনে থাকবে, অন্য যে কোনো তরল বাষ্প হইতে পারে, তাহলে জলীয় বাষ্প। দেন গল্প হচ্ছে জলীয় বাষ্প মানে কি? সেটা বাতাস, বাতাস কি না? হ্যাঁ, জলীয় বাষ্প মানে কি বাতাস বা বায়ু? কি মনে হয় তোমাদের? তাহলে এখানেও কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বায়ু হচ্ছে একটা মিক্সচার যৌগ, যে যৌগ না সরি একটা মিক্সচার, যেখানে তাহলে কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, আরও কিছু থাকতে পারে নাকি বলো? এটা অল্প মাত্রায় থাকতে পারে, বা আরও ধূলিকণা কোনো কিছু দিয়ে কি তৈরি হয়? বায়ু। তাহলে এটা একটা মিক্সচার, হ্যাঁ, মিশ্রণ, যৌগ না, কি এটা? মিশ্রণ, কয়েকটা মৌলিক গ্যাস যুক্ত হয়ে কি তৈরি হয়েছে? বায়ু। হ্যাঁ, আর জলীয় বাষ্প, তাহলে জল বাষ্পায়িত হয়ে পরিবেশে যখন মিশে থাকে এটার নাম হলো জলীয় বাষ্প। আমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারি না, কিন্তু যদি একটা কাঁচের পাত্র নাও এরকম সুন্দর, ওই কাঁচ পাত্রের এই জায়গাতে যদি আবার ছোট্ট একটা বাটিতে পানি দাও, সেই ছোট্ট বাটির পানিগুলো অল্প অল্প করে বাষ্পায়িত হয়ে দেখা গেল যে এই কাঁচের গায়েও এগুলোতে হয়তো অনেক সময় জমে যায়। তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই পেয়ালা বা বাটি থেকে পানি অবশ্যই তার জায়গা ছেড়ে কোথায় আছে? এখন কাঁচের গায়ে লেগে আছে। এরকম দেখতে পাই তো, হ্যাঁ। অথবা আমরা অনেক সময় রান্না করার সময় ঢাকনা যদি খুলি, তাহলে ঢাকনা খুললে দেখবো যে ওই বাষ্পায়িত পানিগুলো ওই ঢাকনাতে লেগে আছে, তাই তো? তাহলে ওইগুলো কি বাষ্প? জলীয় বাষ্প। এখন তোমাদের বলি, জলীয় বাষ্প হওয়ার জন্য পানিকে তুমি যদি ফুটিয়ে বাষ্প বানাতে চাও, তাহলে এইটাকে আমরা বলবো স্ফুটন। এই স্ফুটনটা অ্যাজ ইউজুয়ালি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হয়ে থাকে, হ্যাঁ। আর এর বাইরে আরেকটা, তাহলে এইখানে 100 ডিগ্রি সেলসিয়াস না, কিন্তু অল্প অল্প করে একদম পানির আপার লেভেলে এই যে কণাগুলো রয়েছে তারা তো মোটামুটি একটু মুক্ত হতে চায়। সব উপরের স্তরে যে পানির কণা তার একটু উপরে মুক্ত হতে চায়। যদি পরিবেশ থেকে একটু শক্তি পেয়ে ওরা পানির তল থেকে বিচ্ছিন্ন হয়, তখনই সে হয়ে গেল বাষ্প। তাহলে জল থেকে ও এবার গ্যাসীয় একটা নেচার ধারণ করেছে। তরল থেকে কোথায় আসলো? ও একটু গ্যাসীয় নেচারে, সে একটু উড়ে বেড়ায় শক্তি পেলেই। ওকে, এই যে প্রক্রিয়ায় বাষ্পায়িত হচ্ছে, দিস ইজ কল্ড স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন। কি বলবো? স্পন্টেনাস ভ্যাপোরাইজেশন। ওকে, তাহলে এটা কিন্তু স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন। এখন তোমার এইটাও বুঝে গেলে আমরা একটু বলি জলীয় বাষ্প সম্পর্কে, তাহলে ধারণা পেলাম। এবার আসো বাষ্প চাপ। তুমি ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়েছো কিনা? তাহলে বাষ্প চাপ এই বিষয়টা যখন আমরা পড়ব, তখন এইখানে একটু মাথায় রাখবা ডাল্টনের আংশিক চাপ সূত্র। এসএসসিতে কেমিস্ট্রিতে ছিল কিনা জানি না, কিন্তু ইন্টারমিডিয়েটে আছে। কারো এখন পর্যন্ত পড়ার সুযোগ হয়েছে কিনা তোমাদের মধ্যে একটু শুনি। আচ্ছা, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তেমনি একটা সূত্র হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটার সারমর্মটা বলি, হ্যাঁ, কারণ অন্য টপিক পড়াচ্ছি, এটা সারমর্ম বললে তুমি বুঝে যাবে। বুঝো, দেখো
যদি বায়ুর কথাই বলি, বায়ুতে ধরে নাও নাইট্রোজেন আছে, অক্সিজেন রয়েছে, ধরে নাও তার সঙ্গে জলীয় বাষ্প রয়েছে। ওকে, এইটা কোনো একটা নির্দিষ্ট অংশের উপরে চাপ খুঁজব। চাপের একক, চাপের ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, মনে আছে তো? নিউটন পার মিটার স্কোয়ারকে একসঙ্গে বলে পাস্কেল। আসেন, চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। আপনি একটু খেয়াল রাখবেন যে 1 মিটার স্কোয়ারের যদি একটা স্থান আঁকি, আমি ধরে নিচ্ছি তাহলে এদিকের দৈর্ঘ্য 1 মিটার, এই প্রস্থ কত মিটার, দেন এই জায়গার জমিটুকু, এই জায়গার ক্ষেত্রফলটুকু নিশ্চয় কত মিটার? ক্ষেত্রফল কি আর মিটার থাকবে? 1 মিটার ইন্টু 1 মিটার, দিস ইজ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, তাই না? এরকম 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি আমি চিন্তা করি, তাহলে এরকমভাবে উঠে গেছে বায়ু স্তর। ওই যে বায়ু স্তরে তাহলে বায়ুর ভর আছে, ভর নাই? বায়ুর ভর আছে, সেই ভরকে যদি জি দিয়ে গুণ করো তাহলে পরে নিচের দিকে একটা তার বল আছে, ওজন বল। সেই ওজন বল তো, তাহলে সেটাকে কি এককে মাপবো? নিউটনে। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে যত নিউটন বল কাজ করছে, দিস ইজ নিউটন মিটার স্কোয়ার। তো এইটাই যদি আমি বায়ুর চাপের কথা বলি, তাহলে বায়ুর আদর্শ চাপ শিখেছিলাম 1 অ্যাটমসফিয়ার, শিখেছিলাম না? এবং সেটাকে আলটিমেটলি ওই বায়ু চাপকে লিখেছিলাম 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, মনে আছে কি না? ঠিক আছে, তাহলে বলো 1 মিটার স্কোয়ারের ওপর কত নিউটন বল কাজ করে? 10⁵, মানে প্রায় 1 লক্ষ, নাকি বলো? 1 লক্ষের একটু বেশি, কিন্তু কোথাও কম হতে পারে। বায়ু যদি কম হয়, বায়ুর চাপও কী হবে রে? কম হবে। আর বায়ুর যদি চাপ খুবই কমে যায়, তখন ওই ঘটনাকে বলবো নিম্নচাপ। কি বলবো? সেটাও পড়বো আমরা। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যেটা চাই যে তাহলে এইরকম যদি 3টা 4টা 5টা উপাদান থাকে, তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে চাপগুলোর যোগফল হবে টোটাল চাপ। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে যে একটা যৌগে যদি আমি এরকম হয় যে আলাদা আলাদাভাবে বা একটা মিশ্রণে আলাদা আলাদাভাবে 5টা উপাদান রয়েছে, তাহলে টোটাল চাপের পরিমাণটা ধরে নাও তার আলাদা আলাদা চাপগুলোর যোগফল। বুঝতে পারছো না? পারোনি? হ্যাঁ, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে এটা মোটামুটি আমরা নিয়ে আসতে পারি। ওকে, তাহলে বলো বায়ুর মধ্যে যদি জলীয় বাষ্প মিশে যায়, তাহলে সে জলীয় বাষ্পেরও কিন্তু আলাদাভাবে একটা কি থাকবে? ইয়াল্লা, জলীয় বাষ্পের ভর আছে, আছে না? তাহলে ওই ভরের কারণে নিচের দিকে ওজন আছে। ক্ষেত্রফল দিয়ে যদি সেই ওজন বলকে ভাগ দাও, তাহলে কি পেয়ে যাবা? চাপ পেয়ে যাবা। চাপ পি সমান সমান দাঁড়াবে F/A। বুঝলে কিনা? তাহলে এবার বলো বাষ্পচাপ ব্যাপারটা বুঝেছো কিনা? তাহলে বলো এই বাষ্পচাপ কিসের উপর নির্ভর করবে? জি তো মোটামুটি কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে, তাহলে এই বাষ্পচাপ কিসের উপর নির্ভর করবে? ভরের উপরে। তাহলে বাষ্পচাপ পি উইল বি প্রপোর্শনাল টু এম। তাহলে গ্যাসের চাপ বলো আর বাষ্পের চাপ বলো, যদি একই আয়তনে ভর বৃদ্ধি করা হয়, তাহলে চাপও কী হবে রে? বৃদ্ধি পাবে। আন্ডারস্ট্যান্ড? দেন নেক্সট গল্প। তাহলে বাষ্পচাপ জিনিসটা বুঝেছ? বাষ্প যে চাপ দিবে সেই চাপটাকে আমরা বলবো বাষ্পচাপ। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা তাহলে তার পরবর্তী টপিকে গিয়ে আরও একটু বুঝে যাব। লিখেছি সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ। হ্যাঁ, সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ পরের পেজে একটু আমরা যাই। দেখো ভালো করে খেয়াল করবা, এই জায়গাটুকু তাহলে আগেরটুকু ক্লিন করি। আচ্ছা, খেয়াল করবে সম্পৃক্ত ও অসম্পৃক্ত বাষ্পচাপ।
ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমরা যে ঘরে রয়েছি, ধরে নাও এটা সেই ঘর, তাহলে আমাদের এই ক্লাসরুম, এই ক্লাসরুমে তাহলে একটা মেঝেতে একটা সুন্দর পানির বাটি রাখলাম অথবা পানির বালতি, ওকে, পানির বালতি রেখেছি, বুঝো। এই পানির বালতি থেকে খুব সুন্দরভাবে পানির কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যেন বুঝতে পারো যে বাষ্পায়িত হচ্ছে। তাহলে বাষ্পায়িত হচ্ছে, এই বাষ্পটা কি পানি ফুটায়? তাহলে এই বাষ্পকে কি বলবো? কেমন বাষ্প? কেমন বাষ্পীভবন? স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। যদি ফুটাইতাম তাহলে বড় ওটা জোর করে তাপ দিয়ে, হ্যাঁ, ওইটার নাম হতো স্ফুটন। স্যার, এই বাষ্পায়িত হচ্ছে 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 আমি একটু একটু খেয়াল করবে, এরকম হইতে 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 পানি কমছে কমছে, লাস্টের দিকে দেখা যাচ্ছে যে আমি টোটালে পানি দিয়েছিলাম, এখানে মনে রাখবা, টোটালে পানি দিয়েছিলাম ধরো 3 কেজি। কয় কেজি? 3 কেজি। মেন 3 লিটার, বিশুদ্ধ অবস্থায় 1 লিটার পানির ভর কত? 1 কেজি। ওকে, এখন আমি দেখছি যে পানি এখানে ঠিক ঠিক 1 কেজি রয়েছে, আর কত আছে? বাকি আছে 1 কেজি। 1 কেজি পানি পড়ে রয়েছে। তাহলে বলো বাষ্প অবস্থায় বাতাসের সঙ্গে কয় কেজি মিশে আছে? তাহলে এখন জলীয় বাষ্প আছে আমার 2 কেজি। বুঝলে? এবং যদি তুমি খেয়াল করো যে এই জায়গার 1 কেজি পানি আর বাষ্পায়িত হচ্ছে না, এই ঘরকে একদম এয়ার টাইট করে রেখেছো, মানে কোনো ধরনের বাতাস এখান থেকে বের হচ্ছে না, কোনো বাতাস এখানে আসছে না, বুঝলে? টেম্পারেচার মোটামুটি ঠিক রেখেছো। এই অবস্থায় দেখছো যে এই 1 কেজি পানি কোনোভাবেই আর বাষ্পায়িত হচ্ছে না। হোয়াট ইজ দ্য কারণ? বুঝছো? ওই বাংলার সঙ্গে ইংরেজি বলা যাবে না, এটা শুধু সংসদে বলতে হবে, ওকে, ক্লাসরুমে বলা যাবে না। তাহলে এই রিজিয়নটা কি? রিজিয়ন বলা যাবে না, রিজন নাকি উচ্চারণ? আচ্ছা, কারণ শোন, এইখানে এই রিজনটা হচ্ছে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই জলীয় বাষ্প এখানে অলরেডি তৈরি হয়েছে। এর বেশি জলীয় বাষ্প আর এই পরিবেশ বা এই রুম ধারণ করতে পারছে না, তাই এখান থেকে আর বাষ্পায়ন হচ্ছে না, বাষ্পায়ন হচ্ছে না। ওকে, এবং তাহলে এই বাষ্পায়নের হার যদি বলো, শুরুতে বেশি ছিল, ধীরে ধীরে কমতে 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 বাষ্পায়ন এখন কত? 0, বাষ্পায়ন বন্ধ। তাহলে আমি বুঝে নেব যে এখানে বাষ্পায়ন বন্ধ। কেমন? বুঝলে? এই যে সর্বোচ্চ, তাহলে এটা কয় কেজি ধারণ করলো? 2 কেজি। তাহলে জলীয় বাষ্প এখন 2 কেজি। এই 2 কেজি দ্বারা এটাকে এখন বলবো সম্পৃক্ত লেভেল। কি বলবো? সম্পৃক্ত বাষ্প। এর বেশি আর সে নিতে পারবে না। এটাকে কি লেভেল বললাম? যদি 2 কেজির চেয়ে কম হতো তাহলে কি বলতাম? অসম্পৃক্ত। হ্যাঁ, তাহলে কম হলে অসম্পৃক্ত। যদি 2 কেজির এবার বেশি দিয়ে দাও, অল্প স্বল্প একটু বেশি দিয়েছো চাপ দিয়ে, তাহলে এটাকে কি বলবো? ওটা অতিপৃক্ত। বেশি হয়ে গেলে তাকে কি বলবো? আমরা কিন্তু এটা দ্রবণের ক্ষেত্রে শিখেছি, তাই না? যতটুকু দ্রব্য মিশতে পারে সর্বোচ্চ লেভেলে দিয়েছো তখন সম্পৃক্ত, তার চেয়ে কম হলে অসম্পৃক্ত, তার চেয়ে বেশি দিয়ে দিচ্ছ গলছে না, দিস ইজ কল্ড অতিপৃক্ত। ওকে, আমি তাহলে জলীয় বাষ্পের সম্পৃক্ত লেভেলটা বুঝেছি। সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্প যে চাপ দিবে, যে তার চাপের মান পাবো, সেটা হবে সম্পৃক্ত বাষ্প চাপ।
বুঝলে না বোঝনি? আর তার চেয়ে কম থাকা অবস্থায় যে চাপটা পাবো সেটা কি হবে? আরে এখন যদি এরকম হয় যে ম্যাক্সিমাম ধারণ করতে পারছে 2 কেজি, বাট এই জায়গাতে আমার রয়েছে 1.5 কেজি, তাহলে 1.5 কেজি দ্বারা নিশ্চয় সেটা সম্পৃক্ত না, এটা কি অসম্পৃক্ত। খুব জটিল? জটিল করে বললে জটিল হতো, এটা তো সহজ করে বলছি। তাহলে 2 কেজি দ্বারা সম্পৃক্ত, তার চেয়ে কম অবস্থা কত? 1.5 কেজি, এটা কি অসম্পৃক্ত। হ্যাঁ, সম্পৃক্ত অবস্থায় বাষ্পের যতটুকু চাপ পাবা সেটাই হলো সম্পৃক্ত বাষ্পচাপ, আর অসম্পৃক্ত অবস্থায় কি পাবা? অসম্পৃক্ত বাষ্পচাপ। আন্ডারস্ট্যান্ড? এবার একটা ছোট্ট কথা, এই কথাটা মাথায় রাখতে হবে। জলীয় বাষ্প গ্যাস বা গ্যাসীয় অবস্থায় এখন রয়েছে কি না, ঠিক আছে? তাহলে অসম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্প আদর্শ গ্যাসের মতো অনেকটা আচরণ করে, মানে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। তাহলে লিখি, অসম্পৃক্ত জলীয় বাষ্প অনেকটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে। এখন সম্পৃক্ত হইলে কি ঘটনা ঘটে বলি। তাহলে অসম্পৃক্ত অবস্থায় কিন্তু জলীয় বাষ্পগুলো একটু ফাঁকা ফাঁকা আছে, বুঝো, একটু ফাঁকা ফাঁকা আছে। কিন্তু সম্পৃক্ত অবস্থায় কি হয়েছে? এদিকে সম্পৃক্ত অবস্থায় তারা কিন্তু তাহলে ম্যাক্সিমাম যেহেতু অকুপাই করছে, এখন কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসলে জলের কণা, তো ওই জলের কণা এবার কাছাকাছি যখন মিট করে তখন ওরা কিন্তু এবার পরস্পর কথা বলে, এই কিরে, আমরা তো সত্যি সত্যি আসলে বাষ্প না, বা আমরা তো গ্যাস না, আমরা কি পানি। দুটো মিশে গেলেই, দুটো পরস্পরের সঙ্গে ঠেকে গেলে ওটা একটু ভারী হবে, নাকি বলো? তখন ও আবার তরলের মতো হওয়া শুরু করবে। আন্ডারস্ট্যান্ড? ও তরলের মতো যদি হতে শুরু করে সম্পৃক্ত অবস্থায়, তাহলে নিশ্চয় ও আর গ্যাসের সূত্র মেনে চলবে না, ও গ্যাসীয় অবস্থায় থাকবে না। হ্যাঁ, এবং আরেকটু যদি তার চেয়ে যদি বেশি পরিমাণ আরেকটু হচ্ছে জলীয় বাষ্প সাপ্লাই দাও, জলীয় বাষ্প সাপ্লাই না দিয়ে তুমি যদি হচ্ছে তার টেম্পারেচারটা একটু কমাও, তাহলে আরেকটু কাছে আসবে। টেম্পারেচার কমালে তার গতিশক্তি কমে গিয়ে আরেকটু কী হতে পারে? কাছে আসতে পারে। তারপরে তুমি যদি আরেকটা কাজ করো, যে এই ঘরেরই আয়তন কমিয়ে দিলা বা বাক্সের আয়তনটা কমিয়ে দিলা, তাহলে পরে আরও কাছাকাছি আসবে, নাকি বলো? তখন এরা যেটা করবে, এই জলের অণুগুলো পরস্পরের সঙ্গে মিশে ওরা তখন এই ছোট ছোট পানির অণুর মতো আবার হওয়া শুরু করবে, বুঝছো তো? ছোট পানির অণুই তো, কিন্তু আবারও তারা পানি হয়ে এই গোলাকৃতি ধারণ করবে। এবং ধীরে ধীরে যদি এই প্রসেসটা ঘটে তখন তারা শিশির হিসেবে নামবে। যদি খুব দ্রুত এই প্রসেসটা ঘটে তাহলে তারা বৃষ্টি হিসেবে নামবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে অসম্পৃক্ত অবস্থায় বয়েল চার্লসের সূত্র মানে, কিন্তু সম্পৃক্ত অবস্থায় বয়েল চার্লসের সূত্র মানে না। তাহলে আদর্শ গ্যাসের সূত্র মানে না। কারণ বুঝলাম আমার আলোচনা থেকে? এটাও যদি কেউ বুঝে থাকে তাহলে তাকে এবার বলি, অসম্পৃক্ত একটা জিনিসকে সম্পৃক্ত করার ওয়ে কি কি হতে হবে, কি কি হতে পারে। আমি তোমাদের বলেছি অসম্পৃক্ত আছে, ধরো 1.5 কেজি দিয়ে এ জায়গাটা অসম্পৃক্ত, কিন্তু 2 কেজি হলে কি হবে? তাহলে কিভাবে আমি সম্পৃক্ত করতে পারি? তাহলে আরও 0.5 কেজি বাড়াইতে পারি। দ্যাট মিনস আমি জলীয় বাষ্প সাপ্লাই দিতে পারি, নাকি বলো? তাহলে ভর বৃদ্ধি করে, জলীয় বাষ্পের ভর বৃদ্ধি করে। 2 নাম্বার কথা হচ্ছে, এ জায়গাটা এত বড় জায়গা দখল করে 2 কেজি দ্বারা সম্পৃক্ত, আমি যদি তার জায়গাটা একটু ছোট করে দিই, এতটুকু করে দিই, তাহলে পরে হয়তো 1.5 কেজিতে সেটা কী হবে? সম্পৃক্ত হবে। এটাও না করে দেখো, গ্যাসের কিন্তু একটা গতিশক্তির ব্যাপার আছে, E = 3/2 RT আছে না? দ্যাট মিন্স E proportional to T, পরম তাপমাত্রার সমানুপাতিক। সামহাও যদি এর তাপমাত্রা কমে যায় গ্যাসের, তাহলে পরে এই জায়গাতে
গ্যাসের অণুগুলোর শক্তি কমে যাবে, ও কিন্তু আর বড় জায়গা নিয়ে দৌড়ে বেড়াবে না, কি হবে, কাছে কাছে চলে আসবে। কাছে চলে আসলে তখন ওরা কি হয়ে যেতে পারে, আয়তন ছোট হয়ে গেল, মানে কি হবে, সম্পৃক্ত হবে। আন্ডারস্ট্যান্ড? এখন তুমি বলো, এরকম একটা ঘর বা একটা কাঁচের বাক্সের গল্প বলছিলাম, কিন্তু পুরো রাজশাহীর আকাশ, ঢাকার আকাশ, ওই জায়গাতে আর আয়তন কমাতে পারবো না, পারবো? ওই জায়গাতে তাহলে আমি ধরো জলীয় বাষ্প সাপ্লাই দিচ্ছি না, কিন্তু যেটা হতে পারে রাতের বেলায় টেম্পারেচার কমলো, তখন অটোমেটিক কী হয়ে যাবে, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত করার জন্য উপায়গুলো বলা নাই, বাট আমরা ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে তাকালে 3টা উপায় খুঁজে পেতে পারি। লিখে নাও, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হবার উপায়। আমার মনে হয় আমার আলোচনা তোমরা বুঝেছো, তোমরাই অনেকটা এবার বলতে পারবা। নাম্বার 1 কে কে হ্যাঁ, জলীয় বাষ্পের ভর বৃদ্ধি, পরিমাণ বাড়ানো, যাই হোক জলীয় বাষ্পের ভর বৃদ্ধি। ওকে। নাম্বার 2 হচ্ছে নির্দিষ্ট স্থানের আয়তন হ্রাস। নাম্বার 3 কি, তাপমাত্রা হ্রাস। বুঝে গেছ? বুঝেছ? এইবার গল্প হচ্ছে, এই যে তাপমাত্রা হ্রাস করলাম, এই শব্দটির সঙ্গে আমি খুব রিলেট করে শিশিরাঙ্ক জিনিসটা শিখে নিতে পারি। কেমন? শিশিরাঙ্ক ইজ নাথিং বাট অ্যান টেম্পারেচার। ঠিক আছে? তাহলে শিশিরাঙ্ক একটা টেম্পারেচার। এই টেম্পারেচারটা কীরকম? অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হবার উপায় একটা পড়েছ কি, তাপমাত্রা হ্রাস। যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট স্থানের জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত ছিল আগে, সেটা জলীয় বাষ্প দ্বারা কি হয়ে গেল, সম্পৃক্ত। সে তাপমাত্রাকেই বলবো। ওকে, আমরা তাহলে শিশিরাঙ্ক এটা লিখে নিই, ইংরেজিতে বলবো ডিউ পয়েন্ট। শিশিরাঙ্ক এগেন বলে, শব্দটা শুনে যেমনই মনে হোক, মনে করো না যে এটা একটা অঙ্ক, হ্যাঁ নাকি অঙ্কই, তাহলে অঙ্কই, এটা একটা আসলে সংখ্যা, এটা একটা অঙ্ক সংখ্যা। আন্ডারস্ট্যান্ড? তাপমাত্রা সূচক। তাহলে এজন্যই বললাম যে শিশিরাঙ্ক ইজ নাথিং বাট এ টেম্পারেচার। এটাকে ইংরেজিতে বলে ডিউ পয়েন্ট। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট স্থানের বায়ু অসম্পৃক্ত অবস্থা থেকে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে, সে তাপমাত্রাকে কি বলবো? সে তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। হ্যাঁ, হয়েছে? তাহলে বলো, রাতের বেলায় টেম্পারেচার ধরো ধীরে ধীরে কমে গেল, দিয়ে একটা পরিবেশ বা আমার রাজশাহী অঞ্চল, এর আকাশ যেটা আগে অসম্পৃক্ত ছিল সেটা কি হয়ে গেল, সম্পৃক্ত। তখন শিশির জমতে শুরু করবে এবং শিশির মাটিতে পড়বে। বুঝছো? এই শিশির, আমি কিন্তু একটা কথা বলি যে এর মধ্যে যে শিশির মাটিতে নামবে, বরাবরই আমার কাছে মনে হয় যে এই রকম শিশিরগুলোরও 2 রকম ভাগ্য। হ্যাঁ, যেমন একটা শিশির রাতের বেলায় পড়ছে, সেটা ধরে নাও একটা সুন্দর ঘাসের ডগায় পড়লো, সেটা ধরে নাও একটা সুন্দর গাছের পাতার আগালে পড়লো। বুঝতে পারছো? এরকম যে কোনো একটা ভালো জায়গাতে যখন পড়েছে, ওই শিশিরকে নিয়ে কবিতা লেখা হবে, গল্প লেখা হবে। বুঝতে পেরেছো? অনেক কিছু, কবিতার দিকে তাকাবে। আর ঠিক ওই রকমই কেউ একজন শিশির হয়েছিল, কিন্তু সে যখন নামছে,
সে তো আর বুদ্ধিমান হয়তো ছিল, কিন্তু বুদ্ধি কাজে লাগাতে পারেনি। সে নামছে একদম রোডের সোজাসুজি, তাহলে রাজপথ, এবং রাজপথে পড়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, তার জীবন শেষ। বুঝতে পেরেছ? ওই যে শিশির যে আত্মাহুতি দিয়েছে রাজপথে, তার নিয়ে লেখা হয়নি কোনো গল্প কবিতা। হ্যাঁ, ও তো ছিল শিশির। আচ্ছা, এবার আমরা আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা পড়ব। ভেরি সহজ টপিক, কিন্তু এটা কেন যেন জটিল করে ভাবে, তুমি ফিজিক্সের দৃষ্টিতে দেখবা। কি বললাম? আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা। আমরা তাহলে তারপরের টপিক কি পড়তে যাচ্ছি? আর্দ্রতা। ইংরেজি শব্দটা একটু শুনে রাখো, হিউমিডিটি। ওয়েদার উইজগেট আছে কারো ফোনে? দেখো, তাহলে ওই ফোনে ওয়েদার উইজগেট দেখলে আমরা একটু দেখি, যদি এই জায়গাতেই দেখতাম সরাসরি তাহলে আরও ভালো হতো। তারপরে এখানে একটু দেখি আমার এটাতে ওয়েদার। এই শোনেন, ভালো করে বুঝেন, ওয়েদারে কিন্তু দেখা যাচ্ছে কত 31 ডিগ্রি সেলসিয়াস। বুঝছেন? এটা বড় স্ক্রিনে দেখালে ভালো হতো। কত? 31। কিন্তু এই জায়গাতে একটা কথা লেখা আছে, ফিলস লাইক 38। যদি 31 ডিগ্রি, কিন্তু কত ফিল হচ্ছে, কত অনুভূত হচ্ছে? 38-এর মতো। এর কারণটা হচ্ছে হিউমিডিটি 77%। কত পার্সেন্ট? 77%। হিউমিডিটি শব্দটাই হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা এই জায়গা থেকে একটু আসি, আর্দ্র, ওয়েট, ভিজা ভিজা, স্যাঁতসেঁতে। হ্যাঁ, ভিজা ভিজা স্যাঁতসেঁতে, এটার সঙ্গে তাহলে রিলেটেড কি? পানি। পানি আছে নাকি বলো? কোথাও পানি, জল এগুলো থাকলে তখন সেটা হবে আর্দ্র। এদিকে মনোযোগ দিতে হবে, আমি বলে ভুল করছি। হ্যাঁ, আর্দ্র, তাহলে বায়ুর আর্দ্রতা কি হবে জানো? এটা শব্দটা যদিও আর্দ্রতা দিয়ে পড়াবে, কিন্তু আমরা চাইলে যুক্ত করে দিতে পারি বায়ুর আর্দ্রতা। বায়ু ভিজা ভিজা কখন তাহলে হতে পারে? বায়ুতে কি মিশে থাকবে? জলীয় বাষ্প। তাহলে বায়ুতে জলীয় বাষ্প যত বেশি মিশে থাকবে, বায়ু তত আর্দ্র, বায়ু তত ভিজা। আন্ডারস্ট্যান্ড? এবং তখন আলাদা রকম ফিল হবে। তুমি ওই রকম আর্দ্র বায়ুতে গিয়ে যদি থাকো, তাহলে একদিন গোসল করো নাই, কিন্তু তুমি বুঝতেই পারছো না যে গোসল করো নাই, কারণ ও তোমারে আসলে ধুইয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা শুকনা শুকনা গোসল হয়ে যাচ্ছে, ড্রাই বাথ। আন্ডারস্ট্যান্ড? তাহলে আর্দ্র বায়ুতে যাওয়ার এটা একটা মজা। শোনেন, কিন্তু ওইখানে আবার একটা ঝামেলাও আছে, সে ঝামেলাগুলো আমরা পড়ব। আর্দ্র শব্দটা বুঝেছ? আর্দ্রতা বুঝেছ? তাহলে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকেই বলবো আমরা আর্দ্রতা। হ্যাঁ, এবার আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি সেটা বুঝব। দেখো, এইরকমই একটা অঞ্চলে, বুঝো, এইরকম একটা অঞ্চলে মোট ধরে নাও জলীয় বাষ্প ধারণ করতে পারে, জলীয় বাষ্প সম্পৃক্ত লেভেল যেটা, সে দিস ইজ 50 কেজি। তাহলে এমন একটা জায়গা ধরলাম যাতে কত কেজি জলীয় বাষ্প হলে সেটা সম্পৃক্ত। এবার বুঝো, তাহলে একটা জায়গা কল্পনা করলাম যেখানে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত যে মাত্রাটা সেটা কত কেজিতে? 50 কেজিতে। আন্ডারস্ট্যান্ড? আর 50 কেজি না থেকে এখন বায়ুতে যেটা রয়েছে সেইটা ধরে নাও 30 কেজি। তাহলে 30 কেজি হচ্ছে এক্সিস্টিং অ্যামাউন্ট। ওকে, তাহলে কি সম্পৃক্ত লেভেলে আছে? কিসে আছে এখন? অসম্পৃক্ত। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হবে, আপেক্ষিক আর্দ্রতা সেটা হবে ওই 30 কেজি ভাগ কত কেজি? 50 কেজি। এখন এই পরিমাণটা তো এলোমেলো যে কোনো সংখ্যা আসতে পারে, আসতে পারে।
সেই জিনিসটা আসলে কত থাকা উচিত আর কত আছে তাকে আমরা কিসে প্রকাশ করব? শতকরাই। তাহলে এখানে দেখো আসলে তাহলে 10 দিয়ে ভাগ করতেছি কাকে? 6কে। আর তাহলে এটা হলো 0.6 ইন্টু কত? 100%। দ্যাট মিনস কত পার্সেন্ট? 60%। তাহলে সম্পৃক্ত মাত্রা যত এখন জলীয় বাষ্প রয়েছে তার কত পার্সেন্ট? 60%। তাহলে আমরা যে ওয়েদার উইজগেটে দেখলাম 77%। তাহলে যত জলীয় বাষ্প থাকলে এটা একদম সম্পৃক্ত হয়ে যাবে, একদম ভরপুর জলীয় বাষ্প দ্বারা, ইভেন যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে, তার কত পার্সেন্ট আছে? 77। কিন্তু এই অবস্থাতে যদি একটু টেম্পারেচার কমে যায় তাহলে কি হয়ে যাবে? বৃষ্টি হয়ে যাবে। বুঝতে পারছো না? পারো নাই? হ্যাঁ, আরেকটু জলীয় বাষ্প যদি এখানে একটু বেড়ে যায় তাহলে কি হয়ে যেতে পারে? অথবা অন্য কোনো অঞ্চল থেকে একটু ঠান্ডা বাতাস যদি আসে তাহলে এরা পরস্পর যুক্ত হয়ে কি হতে শুরু করবে? আমি বোঝাতে পারছি? তাহলে হিউমিডিটি যত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তত বেশি। ওকে, হিউমিডিটি না, রিলেটিভ হিউমিডিটি। তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দ্বারা লিখি। কি দ্বারা? আর। বুঝো, এই আর তাহলে হবে সম্পৃক্ত হওয়ার জন্য যে মানটা দরকার আমার, সেই মানটাকে লিখলাম ক্যাপিটাল এফ। আর এই মুহূর্তে যেটা রয়েছে সেটাকে কি লিখলাম? তাকে কত পার্সেন্টে প্রকাশ করব? যে কোনো ছোট মানে এগুলো দশমিক টশমিক যাই মান দিক তাকে ভাগটাগ করে 100% দিলে আমাদের বুঝতে সুবিধা হয় যে 100-র ঘরে কত আছে, নাকি বলো? ওই অঞ্চলে 100 লেভেলে কত জলীয় বাষ্প আছে। ওকে, ঠিক আছে। এইটার এবার একটা মানে জাস্ট প্রাথমিক জ্ঞান দিলাম, আর 2 মিনিট টাইম দিলে এটাতে আমি তোমাকে অ্যাডভান্স জ্ঞান দিয়ে দেবো। হ্যাঁ, অনলি 2 মিনিটস। খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে যে এই এফ, ক্যাপিটাল এফ, এটা কিন্তু হতে পারে, এখন দিয়েছি আমরা জলীয় বাষ্পের ভর, জলীয় বাষ্পের ভরের সঙ্গেই কিন্তু সমানুপাতিক কি জলীয় বাষ্পের চাপ। আবার একই আয়তনে ভর যত বেশি আয়তনও বেশি। তাহলে শুধুই ভর হবে এরকম না, ওটা হতে পারে জলীয় বাষ্পের ভর, চাপ বা ঘনত্ব। ভর, চাপ বা ঘনত্ব। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা এটা লিখে দিই। এবং তুমি মনে রাখবা যে এটা তাহলে নির্দিষ্ট আয়তনের হতে হবে, আবার নির্দিষ্ট তাপমাত্রাও হতে হবে। তাপমাত্রা কম বেশি হলে যে কম বেশি হয় যে, বুঝতে পারো নাই? তাহলে নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে আমরা লিখে দিই বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট স্থানের সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর, আরও কি লিখতে পারবো? চাপ, আরও কি লিখতে পারবো? ঘনত্ব। বুঝো? আর ছোট হাতের এফ তাহলে কি? ওই একই তাপমাত্রায়, ওই একই আয়তনে এখন যেটা আছে সেটা, নাকি বলো? তাহলে ওইটা নিশ্চয় তার চেয়ে যদি কম হয় সেটাকে কি বলবো? অসম্পৃক্ত, তাই না? সেম জিনিস। হ্যাঁ, বুঝো? তাহলে বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট স্থানের শুধুমাত্র আমরা লিখব অসম্পৃক্ত জলীয় বাষ্পের কি গো স্যার? ভর, চাপ বা ঘনত্ব। ছোট হাতের এফটা তাহলে কোন লেভেলের মান? ভাই বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম ধমক খাবা, ওই যে যেভাবে তোমার লাফিয়ে উঠেছো, এটা তো ভালো জিনিস। দ্যাট মিনস তুমি সেন্সিটিভ আছো। এবার তুমি একটু জিনিস চিন্তা করো, এই কথাটাকেই এফকে, ছোট হাতের এফকে আরেকটা লাইনে আমি ডিফাইন করব, তাহলে তোমার গাণিতিক প্রবলেম পাততে আর কোনো দিন অসুবিধা হবে না। জাস্ট এটা শুধু খেয়াল রাখবা,
আর চুপচাপ গার্ড মেরে বসে থাকবা যে তুই মুখস্থ কর, আমি তো আতিক স্যারের কাছে পড়ছি, মুখস্থ করার দরকার নাই, অঙ্ক আসলেই পারবো। বাট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করাবো। হ্যাঁ, বুঝো বাবা, এটা অসম্পৃক্ত বলেছি। সম্পৃক্ত বা অসম্পৃক্ত শুধু পরিমাণের উপর নির্ভরশীল না, আরও একটা জিনিসের উপর নির্ভরশীল, কি? তাপমাত্রা বা আয়তন, তাই না? তাহলে এই যে অসম্পৃক্ত যে মান, অসম্পৃক্ত যে জলীয় বাষ্প, এই পরিমাণটাই কিন্তু শিশিরাঙ্কে গিয়ে কি হয়ে যায়? শিশিরাঙ্কে কি হয়? সম্পৃক্ত হয়। তাহলে ওই এফকে আমি বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত, সরি ক্যাপিটাল এফ, বুঝো, ছোটো হাতের এফ, ছোটো হাতের এফকে বায়ুর তাপমাত্রায় কী লিখেছি? অসম্পৃক্ত। কিন্তু এই ছোটো হাতের এফই তাহলে শিশিরাঙ্কে গিয়ে কী করবে? কারণ অসম্পৃক্ত থেকে ওই জিনিসটা এমন টেম্পারেচারে নেমে আসবে যে ওই পরিমাণ দ্বারা এবার কি হয়ে যাবে? সম্পৃক্ত। আন্ডারস্ট্যান্ড? তাহলে লিখে দাও যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। বুঝলে রে? আর ক্যাপিটাল এফ কি শিশিরাঙ্কে লিখব? এটাও তো লিখেছিলাম সম্পৃক্ত, কিন্তু কোন অবস্থায়? সাধারণ বায়ুর তাপমাত্রায়। হ্যাঁ, আর এটা কোন অবস্থায় নামবে? শিশিরাঙ্কে সম্পৃক্ত হবে। হ্যাঁ, সাধারণ তাপমাত্রায়, তাহলে এটা কি হবে? সাধারণ তাপমাত্রায় হবে অসম্পৃক্ত, কিন্তু শিশিরাঙ্কে এসে এটা কি হবে? সম্পৃক্ত। আন্ডারস্ট্যান্ড?